কয়েকটাই আছে সেগুলোই পরীক্ষা দেয় ঘুরে ফিরে সবগুলো রকম দেন। ঠিক আছে। তো লোকাল উইন্ড হচ্ছে এক প্রকারের টার্সিয়ারি উইন্ড। এর আগে আমি বলেছিলাম যে প্রাইমারি উইন্ড মানে হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক উইন্ড। প্রাইমারি উইন্ড কাকে বলে? প্রাইমারি উইন্ড বলা হয় অ্যাকচুয়ালি, কালারটা চেঞ্জ করুন একটু। তো প্রাইমারি উইন্ড কাকে বলা হয়? যেগুলো প্ল্যানেটারি উইন্ড অর্থাৎ যেগুলো নিয়ত বায়ু, যেগুলো নিয়মিতভাবে প্রবাহিত হয় প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকে, তাদেরকে বলা হয় নিয়ত বায়ু, এই সরি প্রাইমারি উইন্ড। সেকেন্ডারি উইন্ড কাকে বললাম? যারা সময়ের সাথে সাথে তাদের ডিরেকশন চেঞ্জ করে, যেমন হচ্ছে মনসুন, ঠিক আছে, যেমন হচ্ছে ক্যাটাবেটিক অ্যানাবেটিক, আর স্থলবায়ু সমুদ্রবায়ু ওটা। তো আজকে পড়বো টার্সিয়ারি উইন্ড। টার্সিয়ারি উইন্ড বা তৃতীয় পর্যায়ের বা গৌণ, এই সরি, হ্যাঁ তৃতীয় শ্রেণীর উইন্ড কাকে বলবো আমরা? লোকাল উইন্ড গুলোকে, অর্থাৎ যেটা কয়েকটা মানে একটা অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তাদেরকে লোকাল উইন্ড বলা হয়। ঠিক আছে। তো লোকাল উইন্ড মানে কি? এটা একটা প্রগৌণ বায়ু, মানে তৃতীয় শ্রেণীর বায়ু। স্থানীয় বায়ুকে বোঝানো হয়, অর্থাৎ যেগুলি স্বল্প স্থানে পরিলক্ষিত হয়। তো লোকাল উইন্ড অ্যাকচুয়ালি দুই প্রকার আছে, একটা হচ্ছে হট অ্যান্ড ড্রাই অর্থাৎ উষ্ণ ও শুষ্ক, আর একটা হচ্ছে কোল্ড অ্যান্ড ড্রাই অর্থাৎ শীতল ও শুষ্ক। ঠিক আছে। এবার আমরা যদি এর ফরমেশন গুলো একটু দেখে নিই যে কিভাবে এই বায়ুগুলো তৈরি হয়, তাহলে আমাদের কিছু কিছু জিনিস বুঝতে সুবিধা হবে। যেমন আমরা নিজেই লজিক খাটাতে পারবো যে এটা তো কোল্ড উইন্ড হবে, এটা তো হট উইন্ড হবে। তো যদি আমরা প্রথমে দেখি ফরমেশন অফ লোকাল উইন্ড এর হট অ্যান্ড ড্রাই অর্থাৎ উষ্ণ আর শুষ্ক বায়ুটা কিভাবে তৈরি হয়, তাহলে এর দুভাবে তৈরি হতে পারে। কিভাবে? একটা হচ্ছে ক্রান্তীয় মরুভূমি থেকে, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে মরুভূমিগুলো রয়েছে আমরা জানি। তো মরুভূমি থেকে যদি কোনো উষ্ণ মরুভূমি থেকে যদি কোনো বায়ু নির্গত হয়, তৈরি হয়, তাহলে সেই বায়ুগুলো সবসময় কি হবে? উষ্ণ হবে। এবং যেহেতু তারা মরুভূমি থেকে নির্গত হয়েছে, তো জলের অভাবে তারা কিন্তু ড্রাই হয় বা শুষ্ক হয়। ঠিক আছে। তো যদি কোনো বায়ু ক্রান্তীয় মরুভূমি থেকে নির্গত হয়, তাহলে সেটা হচ্ছে উষ্ণ হবে এবং ড্রাই হবে। আর এদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে? যে ধূলিকণা যুক্ত হবে। এই বায়ুগুলো কিন্তু তাদের যে যে জায়গা থেকে উৎপন্ন হবে সেই জায়গা থেকে প্রচুর ধূলিকণা বয়ে নিয়ে আসবে। ওই জন্য এরা অনেক সময় ডাস্টি উইন্ড বলে। হিট ওয়েভ বহন করে নিয়ে আসবে। যেহেতু মরুভূমিতে প্রচুর টেম্পারেচার থাকে, তো যেদিক দিয়ে বয়ে যাবে তারা হিট ওয়েভ নিয়ে যাবে। যেমন আমাদের ভারতবর্ষে লু দেখা যায়, তারপর হারমাট্টান আছে, সিরোক্কো আছে, এগুলা প্রত্যেকটা কিন্তু এই ধরনের উইন্ড। এগুলা সম্পর্কে সব পূর্ব ডিটেলস। দ্বিতীয় আর একটা পর্যায়ের উষ্ণ বায়ু তৈরি হতে পারে যখন পর্বতের অনুবাদ ঢালে কোনো বায়ু তৈরি হয়। ঠিক আছে। পর্বতের অনুবাদ ঢালে যদি কোনো বায়ু উৎপন্ন হয়, তখন তাকে আমরা বলবো কি উষ্ণ বায়ু। এরকম ব্যাপারটা মানলাম এরকম একটা বায়ু আছে, তো এদিক থেকে এরকম করে প্রবাহিত হচ্ছে। তো বায়ুটা যখন প্রবাহিত হবে এখানে, তো এটাকে বলা হয় পর্বতের প্রতিবাদ ঢাল, যেখানে ধাক্কা খাবে। আর এটা হচ্ছে পর্বতের অনুবাদ ঢাল। তো প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটালো এরকম, বা যা হলো হলো। এবার এই বায়ুটা যখন ওভারটেক করে এরকম করে উপরে চলে যাবে, উপর থেকে তখন নিচের দিকে নামতে থাকবে। তো বায়ুটা যখন নিচের দিকে নামে, তখন আমরা একটা পড়েছিলাম যে অ্যাডিয়াবেটিক হিটিং হারে বায়ুটা কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। তো যখনই কোনো বায়ু বা লোকাল উইন্ড এরকম করে অনুবাদ ঢালের দিকে চলে যাচ্ছে, তখন তার বৈশিষ্ট্য কিন্তু কি হয়ে যায়? উষ্ণ হয়ে যায়। আর শুষ্ক এই কারণে হয় কারণ তারা অলরেডি এই জায়গায় বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছে। তো এই বায়ুর মধ্যে আর জলীয় বাষ্প থাকে না, সেই জন্য এটা হবে উষ্ণ শুষ্ক। তার মানে আমরা দেখলাম যে হট অ্যান্ড ড্রাই উইন্ড দুইটা জায়গা থেকে তৈরি হতে পারে। একটা হচ্ছে উষ্ণ মরুভূমি থেকে, আর একটা হচ্ছে পর্বতের অনুবাদ ঢাল। ঠিক আছে। যেমন এখানে কয়েকটা দেওয়া আছে, চিনুক, ফন, জোন্ডা, এই সমস্ত বায়ুগুলো কিন্তু এর উদাহরণ হবে। ঠিক আছে। তো এগুলো সম্পর্কে আমরা পড়বো, সেগুলো দিয়েছি আমি। এবার চলে যাবো কোল্ড কোল্ড অ্যান্ড ড্রাই। তো শীতল ও শুষ্ক বায়ুগুলো কিভাবে তৈরি হয়? তো শীতল শুষ্ক বায়ুগুলো দুটা জায়গা থেকে তৈরি হতে পারে। শীতল মানে হচ্ছে ঠান্ডা হবে, আর শুষ্ক মানে হচ্ছে তার মধ্যে জলীয় বাষ্প থাকবে। তো একটা হচ্ছে শীতল মরু অঞ্চল থেকে, মেরু অঞ্চল থেকে যদি নির্গত হয়, তো এটা আমাদের পৃথিবী আমরা জানি, এইদিকে এটাকে বলা হয় মেরু, এটাকে বলা হয় মেরু, এটা সুমেরু, এটা কুমেরু। এই সুমেরু আর কুমেরু থেকে যদি কোনো বায়ু আসে, তাহলে সেটা হবে শীতল বায়ু, এবং সেটা হবে কিন্তু শুষ্ক বায়ু। ঠিক আছে। তো যেমন একটা ব্লিজার্ড এর উদাহরণ। ঠিক আছে। তো ব্লিজার্ড কোথায় দেখা যায়, কি দেখা যায় পরে পড়বো, আপাতত খালি মনে রাখতে হবে শীতল মেরু অঞ্চল থেকে নির্গত একটা বায়ু হচ্ছে ব্লিজার্ড, যেটা হচ্ছে এক প্রকারের শীতল এবং শুষ্ক বায়ু। আরেকটা হচ্ছে যদি কোনো জায়গায় পর্বত থাকে, এরকম মানলাম একটা উঁচু পর্বত আছে, এই পর্বতের এই জায়গা থেকে অর্থাৎ সর্বোচ্চ শিখর থেকে যদি কোনো বায়ু নির্গত হয়, তো পর্বতের উঁচু জায়গাটা যেহেতু শীতল হয়, তো সেই বায়ুটা কি হয়ে যাবে? শীতল হয়ে যাবে। ঠিক আছে। এবং সেই বায়ুর মধ্যে কিন্তু কোনো জলীয় বাষ্প থাকবে না, কারণ বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকবে তখনই যখন সেটা সমুদ্র বা কোনো জলভাগ থেকে উৎপন্ন হবে। তো এই জায়গায় তো জলভাগ থাকে না, তো জলীয় বাষ্প থাকবে না, এই জন্য এটা ড্রাই উইন্ড। তাহলে শীতল বায়ুগুলো দুটা জায়গা থেকে উৎপন্ন হলো, একটা হচ্ছে মেরু অঞ্চল থেকে, আর একটা হচ্ছে কোনো পর্বতের উচ্চ অংশ থেকে, যেমন মিস্ট্রাল, বোরা, পম্পেরো, এই সমস্ত বায়ুগুলো। ঠিক আছে। এবার আমরা মহাদেশ ধরে ধরে পড়বো, যে বায়ুগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে বর্ণনা করেছি, তাও এক্সট্রা কিছু কিছু দেওয়া আছে, আমি বলে দেবো যেগুলো না পড়লে হয়। তো লোকাল উইন্ড অফ সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা থেকে আমরা পড়ি। তো সাউথ আমেরিকাতে মেইনলি দুটা বায়ু দেখা যায়। আগে আমরা সাউথ আমেরিকার ম্যাপটা দেখে নিই। তো আমরা প্রত্যেকে জানি সাউথ আমেরিকার এই দিকটা একটা, আরে বৃষ্টি শুরু হলো, লাইন চলে না যায় আবার।
তো সাউথ আমেরিকার এই দিকটাতে কি আছে, একটা কি আছে, মাউন্টেন আছে, যেটাকে বলা হয় আন্দিজ পর্বত। এই আন্দিজ পর্বতটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম কিন্তু পর্বতমালা। এই আন্দিজ পর্বতের এই জায়গায় একটা বায়ু তৈরি হয় যার নাম হচ্ছে জোন্ডা। আর ঠিক এই সমস্ত জায়গায় একটা বায়ু তৈরি হয় যার নাম হচ্ছে পম্পেরো। জোন্ডা আর পম্পেরো এই দুটা বায়ু কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তো এই জায়গায় যখন বায়ুটা তৈরি হয় জোন্ডা, তো এই যে পর্বতটা আছে, এই পর্বতের এরকম করে আসলো প্রথম বায়ুটা দিক থেকে, এই জায়গায় বৃষ্টিপাত ঘটালো, অর্থাৎ এটা তো প্রতিবার ঢাল। বায়ুটা যখন এরকম করে পার হয়ে এদিকে আসলো তখন সেটা অনুবার ঢাল হয়ে গেল। তো ফলে বায়ুটা কি হয়ে যাবে, তখন উষ্ণ হয়ে যাবে। তাহলে এটা হলো হট অ্যান্ড ড্রাই, ঠিক আছে। কিন্তু পম্পেরও বায়ুটা হবে কোল্ড। এটা একটা না এখানে মিস্টেক আছে আমার নোটের মধ্যে, এটা আমি দেখলাম এখন, এটা ভুল আছে কিন্তু, ঠিক আছে। এখন আমার কাছে এটা মানে মেইন কপিটা যে কোথায় রাখছি ওয়ার্ড ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না, ওই জন্য এটা কিন্তু ঠিক করা যাবে না। তো এটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু শুষ্ক শীতল বায়ু হবে, উষ্ণ বায়ু হবে, ঠিক আছে। পম্পের ওটা শীতল বায়ু হবে। শীতল বায়ু কেন হবে, কারণ এটা যে এই যে পাহাড়টা আছে আন্দিজ পর্বতের উপর থেকে তৈরি হবে। আর উপর থেকে যখন কোনো বায়ু তৈরি হবে তখন আমরা জানি সেটা হবে শীতল বায়ু। তো মনে রাখতে হবে দুটা বায়ু আছে, একটা হচ্ছে জোন্ডা যেটা উষ্ণ ও শুষ্ক, আর একটা হচ্ছে পম্পেরো যেটা হচ্ছে শীতল ও শুষ্ক। এই দুটা বায়ু থেকে পরীক্ষা আসে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন কিরকম আসে, একটা কোশ্চেন আসতে পারে বায়ুটার নেচারটা কিরকম, আর একটা কোশ্চেন আসতে পারে বায়ুটা কোথায় প্রবাহিত। আর কিছু কিছু বায়ু আছে যারা একটা বিশেষ নামে পরিচিত, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। তো জোন্ডাটা দেখে নিই এবার, জোন্ডা তাহলে উষ্ণ শুষ্ক হলো। আর্জেন্টিনা, এই যে আর্জেন্টিনা মনে রাখতে হবে, আন্দিজ পর্বতের পূর্ব ঢাল বরাবর আর্জেন্টিনা ও চিলিতে প্রবাহিত। তাহলে আর্জেন্টিনা আর চিলিতে যে বায়ুটা প্রবাহিত হয় জোন্ডা, এটা একটা উষ্ণ ও শুষ্ক বায়ু, ঠিক আছে। আর এটা আছে শীতল বায়ু। তো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পাদদেশ থেকে আর্জেন্টিনার পম্পাস তৃণভূমির মধ্য দিয়ে প্রবাহিত। এখানে কিন্তু একটা পম্পাস তৃণভূমি আছে জায়গায় আর্জেন্টিনার, যে তৃণভূমির মধ্য দিয়ে কিন্তু এই বায়ুটা প্রবাহিত হয়, এবং এটা কিন্তু একটা শীতল বায়ু। এখানে কিন্তু নোটে উষ্ণ লেখা আছে, এটা কিন্তু আমি ঠিক করতে পারবো না, কারণ আমার কাছে ফাইলটা খুঁজে পাচ্ছি না। এটার ফাইল যদি খুঁজে পাই তাহলে ঠিক করে দিতাম। তো নিচের দিকে যদিও লেখা আছে একটা জায়গায় আবার যে পম্পেরো একটা শীতল বায়ু। তো দক্ষিণ আমেরিকার দুটা বায়ু গেল, এটা মনে রাখতে হবে, একটা হচ্ছে পম্পেরো, একটা হচ্ছে জোন্ডা। আরো কোনো সমস্যা এখানে? নেক্সট চলে যাবো আমরা নর্থ আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা। ঠিক করা যাবে পিডিএফ থেকে গুগল দিয়ে। আচ্ছা নীলা দিদি করে দিস তো তাহলে একটু এটা চেঞ্জ, যদি করা যায় তো পিডিএফটাতে, তাহলে এটা শীতল করে দিস। এবার আছে এখানে। তো এই যে কি বলে যে এটা হচ্ছে উত্তর আমেরিকার ম্যাপ। উত্তর আমেরিকার এই জায়গাটা হচ্ছে, এদিকটা হচ্ছে কানাডা, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে মেক্সিকো। যে জায়গাগুলো আমাদের জানা দরকার সেটাই আমি বলছি। এটা হচ্ছে মেক্সিকো। আর মাঝখানের এটা হচ্ছে আমাদের কি, ইউএসএ। আর এই যে এই দিকটা আছে, এটা কিন্তু আলাস্কা, যেটা কিন্তু ইউএস এর পার্ট, ঠিক আছে। কানাডার পাশে আছে ঠিকই, কিন্তু ওটা আলাস্কা। তো এটা হলো আমাদের নর্থ আমেরিকা। এবার এই নর্থ আমেরিকা থেকে মেইনলি কয়েকটা বায়ু তৈরি হয়, যেমন চিনুক, খুব ইম্পর্টেন্ট। চিনুককে তুষার ভক্ষক বলা হয়। তো চিনুক বায়ুটা এদিক থেকে নির্গত হয়। আরেকটা জিনিস জানতে হবে যে এখানে একটা পাহাড় রয়েছে, যেটা নাম হচ্ছে রকি মাউন্টেন, রকি পর্বত, ঠিক আছে। যেমন ওখানে আন্দিজ ছিল, এখানে রকি ছিল। তো চিনুক একটা বায়ু। তো চিনুক কি হয়, রকি পর্বতের এদিক থেকে সমুদ্র থেকে নির্গত হয়। তো এই সেম ওরকম লজিক, প্রতিবার ঢালে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু যখন সে অনুবার ঢালে চলে আসে তখন চিনুকের মধ্যে কিন্তু জলীয় বাষ্প থাকে না, এবং সে একটা উষ্ণ ও শুষ্ক বায়ু হয়ে যায়, ঠিক আছে। তো আর এই যে জায়গাটার উপর দিয়ে প্রবাহিত হয়, এখানে কিন্তু এটা কিন্তু একটা শীতল জায়গা। এখানে মনে হয় একটা মরুভূমিও আছে, শীতল মরুভূমি। কি যেন মরুভূমিটার নাম, মহাবে ডিজার্ট সম্ভবত। কি নাম মরুভূমিটা এখানকার, মহাবে নাকি? হুম, ঠিক আছে। তো এই মহাবে ডিজার্টের উপর দিয়ে প্রবাহিত হয়। তো এই জায়গায় অনেক বরফ জমে থাকে, যে বরফগুলো এই উষ্ণ বায়ুটা প্রবাহিত হওয়ার কারণে কিন্তু গলে যায়। এই জন্য চিনুককে অনেক সময় আমরা তুষার ভক্ষক বা স্নো ইটার নামে চিনি। আরেকটা আছে নর্দার বায়ু, যেটা নর্দার নাম শুনে বোঝা যাচ্ছে যে উত্তর দিক থেকে আসবে, ঠিক আছে। বায়ু যেদিক থেকে আসে সেদিক থেকে নামকরণ। আরেকটা আছে নর্টে বায়ু, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, খালি লোকেশন গুলো দেখবো। নর্টে বায়ুটা হচ্ছে এই যে এই জায়গাটা আছে, এখানে একটা মেক্সিকো উপসাগর আছে, মেক্সিকো দেশের পাশে, মেক্সিকো উপসাগরের পাশ বরাবর প্রবাহিত, অ্যালং দা মেক্সিকো কোস্ট, ঠিক আছে, প্রবাহিত হয়। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লিজার্ড। তো ব্লিজার্ড একটা শীতল বায়ু, যেহেতু এটা মেরু অঞ্চলের দিক থেকে আসে, এদিক থেকে। তো মেরু অঞ্চলের দিক থেকে কোনো বায়ু আসলে আমি বললাম ওটা শীতল ও শুষ্ক বায়ু। তাহলে চিনুক একটা উষ্ণ বায়ু, যেটা এদিকে গেল। আর যে জায়গার উপর দিয়ে যায় সেটা শীতল অঞ্চল, ওই জন্য বরফগুলো গলিয়ে দেয়, তাকে আমরা স্নো ইটার বলি। ব্লিজার্ড হচ্ছে একটা শীতল বায়ু, এদিক থেকে আসবে, এবং যার উপর দিয়ে যাবে সেখানে একদম মানে সাদা সাদা করে দিবে। সাদা সাদা এই জন্য করে দেয় কারণ প্রচুর আর কি তুষারপাত হয়। তো তুষারপাত হবে তো সাদা তো হবেই। নর্দার একটা আছে, একটা নর্টি আছে। আরো কয়েকটা এখানে হয়তো সান্টা আনা যেমন লেখা আছে, সান্টা আনাটা আমি পড়ার সময় বলে দেবো, ম্যাপের মধ্যে নাই। তো চিনুক থেকে শুরু করি, তাহলে চিনুক একটা উষ্ণ ও শুষ্ক বায়ু। কেন উষ্ণ শুষ্ক হলো, কারণ এই যে রকি পর্বতের এই পাশে গেছে, ঠিক আছে। রকি পর্বতের অঞ্চল থেকে প্রেরি অঞ্চলের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দিকে প্রবাহিত।
একে তুষার বক্ষক বা স্নো ইটার বলে, খুব ইম্পর্টেন্ট, হলুদ করে দিয়েছে ওই জন্য। ঠিক আছে, তারপর চলে আসবো ব্লিজার্ড। তো ব্লিজার্ড মেরু অঞ্চল থেকে উৎপন্ন হয়, তো মেরু অঞ্চল থেকে নির্গত হলে কি হবে, শীতল প্রকৃতির হবে। সাইবেরিয়া, কানাডা, উত্তর আমেরিকা দিয়ে প্রবাহিত। ঠিক আছে, নর্দার বায়ুটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তা আমরা পড়ে রাখবো, যেটাতে শীতল ও শুষ্ক বায়ু। কেন নর্দার বায়ুটা শীতল শুষ্ক হলো, এই যে নর্থ এর দিক থেকে আসছে ওই জন্য। কানাডা, উত্তর আমেরিকার মধ্য দিয়ে প্রবাহিত। নর্থ এটা একটা শীতল প্রকৃতির বায়ু, এটা উপরের দিক থেকে আসে, যে অঞ্চলের উপর দিয়ে আসে সেটা একটা শীতল অঞ্চল। তো মেক্সিকো উপসাগর বরাবর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন বায়ুটা মেক্সিকো উপসাগর বরাবর, বরাবর মানে পাশ দিয়ে মেক্সিকোর উপসাগর। ঠিক আছে, আরেকটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সান্টা আনা। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় যে দাবানল সৃষ্টি হয়েছিল, তার জন্য দায়ী ওই সান্টা আনা। ঠিক আছে, তো সান্টা আনাটা মেইনলি এই জায়গাটা প্রবাহিত, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ক্যালিফোর্নিয়া নামে একটা রাজ্য আছে আর কি, আমেরিকা যুক্তরাষ্ট্রে। তো ক্যালিফোর্নিয়ার উপকূল বরাবর প্রবাহিত হয় এরকম করে দিক থেকে দিক। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে, এটা একটা উষ্ণ ও শুষ্ক বায়ু, কারণ ওই যে সেম লজিক খাটবে, যে এখানে আছে আমাদের রকি ডিজার্ট, যে রকি ডিজার্টের কি বলে যে অনুবাদ ঢালে এটা তৈরি। তো সান্টা আনা খুব ইম্পর্টেন্ট, যেহেতু রিসেন্টলি এর নামটা আমরা শুনেছি, ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর প্রবাহিত। এই কয়েকটা ছিল এখানকার ইম্পর্টেন্ট বায়ু। তাহলে চিনুক যদি বলি আমরা, তাহলে চিনুক কি বায়ু হলো, চিনুক হলো একটা কি বায়ু, উষ্ণ শুষ্ক বায়ু। ঠিক ওরকম সান্টা আনাটা একটা উষ্ণ শুষ্ক বায়ু হলো। ব্লিজারটা কি বায়ু, ব্লিজারটা শীতল বায়ু। তো এই যে লজিক গুলো কিভাবে তৈরি হয়, ওটা যদি সবার জানা থাকে না, তাহলে কি বায়ু এটা অন্তত কাউকে পড়তে হবে, কোথায় প্রবাহিত হচ্ছে এটা একটু দেখতে হবে। আর ম্যাপ দেখে দেখে পড়লে তো সেটাও পড়তে হবে। নর্দারটা মোটামুটি মিডিল আমেরিকায় প্রবাহিত হয়, তো এটা একটা শীতল বায়ু, নর্থে একটা শীতল বায়ু। তো গোটা আমেরিকাতে দুটা উষ্ণ বায়ু আছে, চিনুক আর একটা হচ্ছে সান্টা আনা। ব্যাস হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট। এবার চলে আসবো আমরা লোকাল উইন্ড অফ সাউথ আফ্রিকা, এই আফ্রিকা, সাউথ আফ্রিকা কিন্তু আফ্রিকা। তো আফ্রিকায় কয়েকটা বায়ু প্রবাহিত হয়, তো আফ্রিকার যতগুলো বায়ু আছে সবগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন হয়, যেটাকে বলা হয় সাহারা ডিজার্ট। তো আফ্রিকার এই জায়গাটা, এই জায়গাটা গোটাটা, এখানে একটা বিশাল বড় মরুভূমি আছে, যেটা পৃথিবীর উষ্ণতম মরুভূমি, যার নাম হচ্ছে সাহারা ডিজার্ট। ঠিক আছে, তো এই সাহারা ডিজার্ট থেকে প্রত্যেকটা বায়ু নির্গত হয়। তো সবার প্রথমে সিরক্কো আছে, সাহারা ডিজার্টের আফ্রিকার এখানে একটা সাগর আছে, যার নাম হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর পৃথিবীর মাঝখানে অবস্থিত, যেন তাকে ভূমধ্য সাগর বলা হয়। ঠিক আছে, তো সাহারা ডিজার্ট থেকে যে বায়ুটা নির্গত হয়, তো ডিজার্ট মানে মরুভূমি থেকে নির্গত হলে বায়ুগুলো উষ্ণই হবে, সিম্পল। আর মরুভূমি থেকে নির্গত হলে বায়ুগুলোর মধ্যে কিন্তু প্রচুর ধুলা থাকে, মানে ধুলিকণা, ডাস্টি উইন্ড বলি না আমরা, তো ধুলিকণা নিয়ে যাবে। তো যখন সাহারা ডিজার্টের বালিগুলো লাল হয়, তো সিরক্কো বায়ুটা যখন এরকম করে এদিকে যায়, তখন তো সে উষ্ণ শুষ্ক থাকে ঠিকই, কিন্তু মাঝখানে একটা এই যে ভূমধ্য সাগর আছে, মেডিটেরিয়ান সি, তো এটাকে যখন ওভারটেক করে, এর উপর দিয়ে যখন বয়ে যায়, তখন তার মধ্যে কিছু জলীয় বাষ্প অ্যাড হয়ে যায়, যেহেতু জলের উপর দিয়ে আছে, জলীয় বাষ্প অ্যাড হয়ে গেল। এবার এই জলীয় বাষ্প গুলো যখন ইউরোপের এই দিকটা চলে আসে, এই দিকটা তো ইউরোপ হয়ে গেল, ভূমধ্যসাগরের এদিকে তো ইউরোপ আছে, তো ইউরোপের এই প্রান্তে যখন পৌঁছায়, তখন প্রচুর বৃষ্টিপাত ঘটায়, এবং সেই বৃষ্টিপাতটা কিন্তু লাল বৃষ্টি হয়। কেন লাল বৃষ্টি হয়, কারণ এই যে তার মধ্যে লাল মাটি ছিল। তো কোন বৃষ্টি, কোন বায়ুটা লাল বৃষ্টি ঘটায়, সিরক্কো হবে। কেন ঘটায় ওটাও আমি বলে দিলাম, কারণ মরুভূমি থেকে নির্গত লাল বালি নিয়ে যায়, এবং ভূমধ্যসাগরের উপর দিয়ে যাওয়ার সময় তার মধ্যে জলীয় বাষ্প অ্যাড হয়। ঠিক আছে, আরেকটা আছে সেম জায়গা থেকে নির্গত খানসিন, তবে এটা অতদূর প্রবাহিত হয় না, এটা মোটামুটি ভূমধ্যসাগর পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, আরেকটা আছে হারমাট্টান, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আফ্রিকার বায়ুগুলোই বেশি পরীক্ষা দেয়। হারমাট্টান বায়ুটা কি, হারমাট্টান বায়ুটা মরুভূমি থেকে নির্গত হয়, এদিকে প্রবাহিত হয়। এবার আমরা জানি এই অঞ্চলটার মধ্য দিয়ে গেছে নিরক্ষরেখা। ঠিক আছে, নিরক্ষরেখা গেছে। তো নিরক্ষরেখা গেছে, তার মানে কি ওখানে নিরক্ষীয় জলবায়ু রয়েছে। আর নিরক্ষীয় জলবায়ুর মেইন বৈশিষ্ট্য কি, প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হবে, আর বৃষ্টিপাত হলে ওয়েদারটা কি হবে, স্যাঁতস্যাঁতে হবে। যেখানে গিনি উপকূল আছে বা যে অঞ্চলটা আছে, সেখানে কিন্তু ওয়েদারটা খুব স্যাঁতস্যাঁতে থাকে। কিন্তু হারমাট্টান বায়ুটা নির্গত হয় মরুভূমি থেকে, এ যখন এই স্যাঁতস্যাঁতে উপকূলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেই গাছপালাগুলো বা ওখানকার প্রাণীগুলো সতেজ হয়ে ওঠে, বা একটু আরাম অনুভব করে। এই কারণেই হারমাট্টান বায়ুটাকে বলা হচ্ছে ডক্টর উইন্ড। ডক্টর উইন্ড ডক্টরের মতো কাজ করে। ঠিক আছে, তাহলে হারমাট্টান বায়ুটা হচ্ছে ডক্টর উইন্ড, সিরক্কো বায়ুটা হচ্ছে ব্লাড রেইন বা লাল বৃষ্টি তৈরি করে। ঠিক আছে, আর হাবুব আছে একটা বায়ু, হাবুব বায়ুটা কি, হাবুব বায়ুটা হচ্ছে নন ডিরেকশনাল, অর্থাৎ এর কোনো সেরকম নির্দিষ্ট দিক নেই, এ হচ্ছে এখানেই চক্র করে এরকম করে ঘুরতে থাকে ঘুরতে থাকে। তো যদি কোনো পরীক্ষা আসে যে হাবুব বায়ুটা, কোন বায়ুটা নন ডিরেকশনাল বা কোন বায়ুটা একই জায়গায় আবদ্ধ করে ঘুরতে থাকে, তাহলে সেটা হচ্ছে হাবুব। ঠিক আছে, আর নিচের দিকে আরেকটা বায়ু আছে বার্ক, যদিও এটা পরীক্ষা আসে না। তো বার্ক একটা বিশেষ কারণে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা জায়গার নাম আছে, এই জায়গাটার নাম কি, আফ্রিকার একদম এই জায়গাটায়, এটা পরীক্ষা আনার সময় জিজ্ঞেস করে, কি নাম, কেউ বলতে পারবে এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে কেপ অফ গুড হোপ, যাকে বাংলায় আমরা কি বলি, উত্তম আশা অন্তরীপ। বাংলা নামটা সবাই শুনেছে, উত্তম আশা অন্তরীপ। এখান থেকে অনেক কোশ্চিন আসে, ঠিক আছে, জিওগ্রাফির আমি যখন পড়াবো,
ঠিক আছে, এই টার্মটা কোনো না কোনো জায়গায় আসবে, বিশেষ করে যখন আমি ওশনোগ্রাফি পড়াবো এখান থেকে কোশ্চেন আসেছে অলরেডি। তো কেপ অফ গুড হোপটা বাংলায় বানান করে দিয়ে দেয় অনেক সময়, কারণ উত্তম আশাটা যেহেতু সবাই জানে। তো একটা সময় কি হতো, ব্রিটিশরা অর্থাৎ ইউরোপরা এই দিক দিয়ে যাতায়াত করতো, এই দিক দিয়ে যাতায়াত করে এশিয়ার এই জায়গাটায় তারা হচ্ছে রাজত্ব করতো। তো যখন এই জায়গাটায় আসতো, তো এই যে কেপ কাকে বলে, কেপ মানে হচ্ছে অন্তরীপ কাকে বলে, অন্তরীপ হচ্ছে এমন একটা জায়গা যার 3 দিক জলভাগ আছে, এদিক এদিক এদিক, কিন্তু একদিক স্থলভাগ আছে। তো এটা, তো এই জায়গাটা যখন আসতো, তো এই জায়গাটা হচ্ছে ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ অঞ্চল, ঠিক আছে, প্রচুর ঝড় ঝঞ্ঝা হতো। তো যখনই নাবিকরা এই জায়গাটা আসতো, তখন তারা একটা ভালো আশা নিয়ে আসতো যে আমরা যাতে এই জায়গাটা পার হয়ে যাই এরকম। তো তারপর থেকে একে উত্তম আশা বা গুড হোপ নামে চিহ্নিত করা হয়। তো এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো ওরকম পরীক্ষা এটাও আসতে পারে, যেমন যে বার্গ বায়ুটা, কোন বায়ুটা কেপ অফ গুড হোপের পাশ দিয়ে প্রবাহিত, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে বার্গ। তো এই কয়েকটা বায়ু ছিল, বার্গটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কেপ অফ গুড হোপটা খুব ইম্পর্টেন্ট, পড়াতে পড়াতে হঠাৎ মনে পড়লো। তো প্রথমে পড়বো আমরা সিরক্ষ। সিরক্ষ কি বললাম, এই যে ব্লাড রেইন বলে। তো সিরক্ষ হচ্ছে এটা অতি উষ্ণ, শুষ্ক ও ধূলিপূর্ণ, মানে ধুলো থাকবে এর মধ্যে। সাহারা মরুভূমি থেকে ভূমধ্য সাগরের দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, গ্রীষ্মকালে প্রবাহিত হয়। সাহারা থেকে লাল বালি নিয়ে এসে ব্লাড রেইন সৃষ্টি করে। আরেকটু জিনিস অ্যাড করতে হতো, যে ভূমধ্য সাগরের উপর দিয়ে প্রবাহিত হয় তখন জলীয় বাষ্প অ্যাড হয়। এতদূর পর্যন্ত কারো অসুবিধা আছে? তারপর আছে খামসিল। খামসিলটা একটা ধূলিপূর্ণ উষ্ণ শুষ্ক বায়ু, সবগুলো ধূলিপূর্ণই হবে কারণ সবগুলোই মরুভূমি থেকে নির্গত। সারা মরুভূমি থেকে মিশরের দিকে, মিশরে প্রবাহিত হয় খামসিলটা, ঠিক আছে। ঠিক আছে, তারপর হাবুক, ধূলিপূর্ণ উষ্ণ বায়ু, উত্তর পূর্ব আফ্রিকায়, যে আফ্রিকা দেখলাম আমরা এই জায়গাটায়, উত্তর পূর্ব আফ্রিকায় প্রবাহিত হয়। নির্দিষ্ট দিকহীন, অর্থাৎ এই বৃত্তাকারে এরকম করে ঘুরতে থাকে, এর মতো, সাইক্লোনের মতো। হারমাট্টান, এটি উষ্ণ বায়ু, সাহারার গিনি উপকূল বরাবর ঘানা নাইজেরিয়া দিকে প্রবাহিত হয়, এটা কিন্তু এদিকে আসে, বাকি বায়ুগুলো উল্টা দিকে যাচ্ছিল। তো আসে, প্রবাহিত হয় হারমাট্টান বায়ুটা, যেটা বললাম আমি। তো এই বায়ু প্রবাহের ফলে আর্দ্র স্যাঁতসেঁতে আবহাওয়াযুক্ত গিনি উপকূলে আবহাওয়া শুষ্ক ও আরামদায়ক হয়, তাই একে ডক্টর উইন্ড বলে। তাহলে এই বায়ুটাকে কি বলা হয়? ডক্টর উইন্ড। বার্কটা কি? উষ্ণ শুষ্ক বায়ু এটাও। হুম। তো দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি থেকে পার্শ্ববর্তী অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কালাহারি মরুভূমি থেকে নির্গত হয়, এটা নিচের দিকে আরেকটা মরুভূমি আছে কালাহারি, যেমন উপরে সাহারা আছে, নিচের দিকে কালাহারি, এটা কালাহারি মরুভূমি। তো আমরা কি দেখলাম, যে আফ্রিকা এমন একটা দেশ যেখানে কোনো শীতল বায়ু নেই, সবগুলো কি হচ্ছে, ওয়ার্ম অ্যান্ড ড্রাই, ঠিক আছে, ওয়ার্ম অ্যান্ড ড্রাই। এটা আমাদের মনে রাখতে হবে। তো 3টা মহাদেশের বায়ু আমাদের কমপ্লিট হলো। এই 3টা মহাদেশ থেকে পরীক্ষায় কোশ্চেন আসে বেশি, তারপরে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ইউরোপটা একটু ইম্পর্টেন্ট আছে তবে অত নয়, এই 3টাই মেইনলি পরীক্ষা আসে। নেক্সট চলে যাবো আমরা ইউরোপের বায়ুগুলো। তো ইউরোপের কয়েকটা ইম্পর্টেন্ট বায়ু আগে আমরা ছবিতে দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ইউরোপের বায়ু হচ্ছে এই যে একটা হচ্ছে মিস্ট্রাল বায়ু, এদিকে আছে, ঠিক আছে, এটা হচ্ছে বোরা। ইউরোপের বায়ুগুলো বেশিরভাগ শীতলই হবে। একটা হচ্ছে ফন, যেটা ভূমধ্য সাগর থেকে নির্গত হয়। লিভান্টে একটা আছে, ঠিক আছে, ইটেনসিয়ান আছে একটা, আর একটা আছে হেল। তো এগুলা সম্পর্কে এবার ডিটেলসে পড়ি ধীরে ধীরে, তাহলে বোঝা যাবে, ক্লিয়ার, ঠিক আছে। কি আছে প্রথমটা, ফন। ফন একটা উষ্ণ বায়ু। ইউরোপের আল্পস পর্বতের, মানে এই যে এরকম করে আল্পস পর্বত আছে, তো আল্পস পর্বতের এই ঢাল বরাবর নির্গত হয়, তার মানে অনুবাদ ঢালে, তার মানে তো উষ্ণ বায়ু হবেই। থেকে রাইন নদীর দিকে প্রবাহিত হয়, এদিকে একটা রাইন নদী উপত্যকা আছে, সেখানে প্রবাহিত হয়, ঠিক আছে। ফনের ফলে রাইন নদী উপত্যকা আল্পস পর্বতের উত্তর ঢালে বরফ গলে যায়, এবার যেদিক দিয়ে প্রবাহিত হয় ওই জায়গাটা কি হয়, বরফ জমে থাকে, তো বরফগুলো গলে যায় এবং কৃষিকাজে সুবিধা হয়। তাহলে যদি পরীক্ষা আছে যে ইউরোপের কোন লোকাল উইন্ডটা সেখানকার অধিবাসীদের কৃষিকাজে সুবিধা করে, তাহলে আমরা কিন্তু ফনকে বলবো, ঠিক আছে। এবার আছে মিস্ট্রাল। মিস্ট্রাল একটা শীতল বায়ু। মিস্ট্রাল বায়ুটার লোকেশনটা একবার দেখে নিন। ইউরোপের দেশগুলোর নামগুলো আমার তো মনে থাকে না। মিস্ট্রালটা কোথায়, যে মিস্ট্রালটা এদিকে, এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, লেখা আছে এখানে যদি। মিস্ট্রাল শীতল বায়ু ইউরোপের আল্পস পর্বত থেকে দক্ষিণ ফ্রান্সের দিকে নির্গত হয়, মানে এটা শীতল বায়ু, মানে আল্পস পর্বতের উপর থেকে নির্গত হয়, ঠিক আছে, উপত্যকার দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে ইউরোপের দিকে নির্গত একটা বায়ু শীতল বায়ু। এখান থেকে ওরকম কোন জায়গায় প্রবাহিত হয় অতটা আসে না, এখান থেকে শীতল না উষ্ণ বায়ু এটুকু মনে রাখলেই হবে। লিভান্টে আর্দ্র স্যাঁতসেঁতে এবং বৃষ্টিপূর্ণ বায়ু, ঠিক আছে, ভূমধ্য সাগরের কাছাকাছি দক্ষিণ ফ্রান্স ও স্পেনের দিকে প্রবাহিত। বোরা বায়ুটা খুব ইম্পর্টেন্ট, বোরা হচ্ছে আড্রিয়াটিক সাগরের, বোরাটা দেখে নি একবার, তাহলে বুঝতে সুবিধা হবে। বোরাটা অ্যাকচুয়ালি এই জায়গায় দেওয়া আছে, কিন্তু বোরাটা এইদিকে হবে, এটা হচ্ছে আড্রিয়াটিক সাগর, তাই না, এটা আড্রিয়াটিক সাগর না? কোনটা তাহলে, এটা? আচ্ছা যাই হোক, আমি ইউরোপের ম্যাপটা তোরা চিনি না, হ্যাঁ। তো যাই হোক, তো বোরা বায়ুটা হচ্ছে আড্রিয়াটিক সাগরের নিচের দিকে যেটা দেখালাম ওটাই, আমার তীর চিহ্নটা ওখানে, ম্যাপটা লোকেশনটা ঠিকই দেওয়া আছে। এটি শীতল বায়ু, আল্পস পর্বত থেকে আড্রিয়াটিক সাগরের উত্তর পূর্ব দিকে যুগোস্লাভিয়া প্রবাহিত, এটা জাস্ট আমাদের মনে রাখতে হবে যে আড্রিয়াটিক সাগর উপকূল বরাবর
কোন বায়ু প্রবাহিত হয়? সেটা হচ্ছে বোরা বায়ু। এটা একটা ক্যাটাবেটিক বায়ু, মানে যে পাহাড়ে ঢাল বেয়ে নিচের দিকে নামে। ক্যাটাবেটিক বায়ু বলেই তো এটা শীতল বায়ু না? শীতকালে এই বায়ু বেশি প্রবাহিত হয়, শীতকালে বেশি প্রবাহিত। একটা হচ্ছে ইটেনসিয়ান, ঠিক আছে? এটা হচ্ছে শক্তিশালী শীতল বায়ু, সাগরের নিকট প্রবাহিত হয়। ইটেনসিয়ানটা অতটা পরীক্ষা আসে না। হেলমটা আসে, শক্তিশালী শীতল বায়ু, ইংল্যান্ডের উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। তার মানে আমরা যতগুলো বায়ু পড়লাম এখানকার মধ্যে, তো মেইনলি এই যে কোনটা বায়ু পড়লাম যেন, একটা উষ্ণ বায়ু, আচ্ছা ইউরোপটা, ফনটা, ফনটাই উষ্ণ বায়ু, বাকি সব শীতল বায়ু, ঠিক আছে? তো ফনটা উষ্ণ বায়ু, বাকি সবগুলো শীতল বায়ু, এরকম করে পড়বো। এরপরে নেক্সট আসবো আমরা কি, লোকাল উইন্ড অফ এশিয়া। তো এশিয়া থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো গ্যাস নেই, এই বায়ু নেই লোকাল উইন্ড। তবে ইন্ডিয়ার কয়েকটা লোকাল উইন্ড আছে যেটা ইন্ডিয়ার সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট। যেমন একটা আছে লু, আর একটা আছে আন্ধি, ঠিক আছে? নর ওয়েস্টারও আছে, নর ওয়েস্টারও আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়। নর ওয়েস্টার, কালবৈশাখী, এখান থেকে একটা কোশ্চিন আসে যে নর ওয়েস্টার বা কালবৈশাখী আসামে কি নামে পরিচিত? তাহলে জানা আছে কালবৈশাখী আসামে কি বলা হয়? বরদই ছলা, জানে সবাই হয়তো, বরদই ছলা। এটা ইন্ডিয়ান জিওগ্রাফিতে কোশ্চিন, ঠিক আছে? তো প্রবাহিত হয় পশ্চিমবঙ্গ আসাম দিয়ে। পশ্চিমবঙ্গে কালবৈশাখী, আসামে বরদই ছোলা নামে পরিচিত। লু হচ্ছে কোথায় উৎপন্ন হবে? গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, এগুলা থেকে প্রবাহিত হবে। মেইনলি রাজস্থানের থর মরুভূমি থেকে নির্গত হয় এটা। তো লু হলো, লু হচ্ছে হিট ওয়েভ বহন করে নিয়ে আসে। আন্ধিও একটা উষ্ণ বায়ু। আন্ধি এই জন্য বলা হয় কারণ এর মধ্যে প্রচুর ধুলা মিশ্রিত থাকে, এবং যদি যায় মানুষ যদি এমনি দাঁড়ায় থাকে তাহলে চোখে ধুলো ঢুকে যেতে পারে, তারপর থেকে নাম হয়ে যায় আন্ধি। তো দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এগুলোর দিকে প্রবাহিত। তো এই এই লোকাল উইন্ড গুলো আশা করি সবারই জানা, ঠিক আছে? তো এখানে নাম দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো শাওয়ার ফাওয়ার কি, এগুলা অত ম্যাঙ্গো শাওয়ার আমি এগুলা ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়াই দেবো, হ্যাঁ। আরো কয়েকটা বায়ু আছে যেটা নাম হচ্ছে বুরান, কারাবুরান, সিমুন আর ইয়োমা। তো বুরানটা হচ্ছে এই যে ইউরেশিয়ার এদিকে, রাশিয়ার উপর দিক থেকে প্রবাহিত হয়। রাশিয়ার ঠিক নিচের দিক থেকে একটা বায়ু হয় যেটা নাম হচ্ছে কারাবুরান। তো বুরান, কারাবুরান দুটাই যেহেতু উপর দিক থেকে আসে, তাহলে কি বায়ু হবে? শীতল বায়ু হবে, ঠিক আছে? আরেকটা আছে সিমুন বায়ু, যেটা সাহারা মরুভূমির দিক থেকে, এই দিক থেকে আসে। মানে এটা ইন্ডিয়া তো এদিক থেকেও এরকম করে এদিক থেকে আসে, সাহারা মরুভূমির দিক থেকে। ইয়োমা হচ্ছে জাপানের বায়ু, খালি মনে রাখতে হবে ইয়োমা বায়ুটা কোথায় দেখা যায়? জাপান। নাম শুনে বোঝা যাচ্ছে ইয়োমা, তো জাপান হবে। আচ্ছা, বুরান বায়ুটা উষ্ণ ও শুষ্ক বায়ু লেখা আছে। আচ্ছা, এটা আমি একটু চেক করে নেবো, হ্যাঁ। ভুল আছে নাকি? উষ্ণ শুষ্ক বায়ু উত্তর পূর্ব এশিয়ায় লক্ষ্য করা যায়। শীতকালে ধূলিঝড় হয়, শীতকালে সামান্য শীতল হয়ে পড়ে। আচ্ছা, ঠিক আছে। কারাবুরানটা হচ্ছে ধূলিপূর্ণ দ্রুত বায়ু, মধ্য এশিয়া দিয়ে প্রবাহিত হয়। মধ্য এশিয়ায় প্রবাহিত হবে এটা। সিমুনটা হচ্ছে উষ্ণ শুষ্ক ধূলিপূর্ণ বায়ু, আর যেটা সাহারা মরুভূমি থেকে ইরানের দিকে প্রবাহিত হয়, যেটা আমি বললাম, যেহেতু সাহারা মরুভূমি থেকে নির্গত হয়েছে, তো এটা উষ্ণ শুষ্ক বায়ু হবে। এটা বুরানটা, ঠিক আছে, আমি পরে কালকে যখন ক্লাস করবো একবার বুরানটা বলে দেবো দেখে, ঠিক আছে? ইয়োমাটা হচ্ছে জাপানে প্রবাহিত হবে, এবং এটা উষ্ণ শুষ্ক বায়ু। ইয়োমা কোথায় প্রবাহিত হয় ডিরেক্ট জিজ্ঞেস করে, তো জাপানে। সিমুনটা প্রবাহিত হয় সাহারা মরুভূমি থেকে ইরানের দিকে, ঠিক আছে? কারাবুরানটা মধ্য এশিয়ায়, দেখতে পাচ্ছি এশিয়ার মধ্যভাগে মোটামুটি প্রবাহিত। আর বুরানটা তার থেকে একটু উপরে, বুরানটাই কারাবুরান হয়ে যায় পরবর্তীকালে, ঠিক আছে? এবার আছে লাস্টের লোকাল উইন্ড অফ অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ায় লোকাল উইন্ড হিসাবে একটা ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে ব্রিক ফিল্টার। ব্রিক ফিল্টার, ঠিক আছে? তো ব্রিক ফিল্টার একটা উষ্ণ বায়ু, কারণ যেখান থেকে নির্গত হয় সেখানে একটা মরুভূমি রয়েছে, ঠিক আছে? তো মরুভূমি থেকে নির্গত হয়ে এদিকে প্রবাহিত হয়, দক্ষিণ অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত। অস্ট্রেলিয়ার এই দিকে অনেকগুলো মরুভূমি আছে, ঠিক আছে? অস্ট্রেলিয়ার এই দিকটা, আর এই দিকে এই জায়গাটা একটা বিশেষ নামে জন্য পরিচিত, সমুদ্র। এই জায়গায় কি আছে অস্ট্রেলিয়ার? এরকম জায়গায় এই জায়গায় রয়েছে ওই যে কি বলছে ওটা, কোরাল দ্বীপ রয়েছে, বিশ্বের বৃহত্তম কোরাল দ্বীপ অস্ট্রেলিয়া রয়েছে না, গ্রেট ব্যারিয়ার দ্বীপ। গ্রেট ব্যারিয়ার দ্বীপ এখানে রয়েছে, ব্যারিয়ার দ্বীপ, ঠিক আছে? তো যাই হোক, তো এই ব্রিক ফিল্টারটা মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে নির্গত হয়, এবং এটা একটা উষ্ণ বায়ু, ঠিক আছে? আর একটা সাউদার্লি বায়ু, যেটা দক্ষিণ দিক থেকে এরকম করে উপরের দিকে প্রবাহিত হয়, তবে এটা অতটা ইম্পর্টেন্ট, কোনো কোনো বই ওটা থাকেই না। তো মেইন যেগুলা বায়ু বললাম, এবার আমি একটু শর্টকাটে বলে দিই কি কি পড়লাম। প্রথমে আমরা সাউথ আমেরিকা দিয়ে শুরু করছি। তো সাউথ আমেরিকার দুটা বায়ু আছে, দুটাই খুব ইম্পর্টেন্ট। একটা বললাম জোন্ডা, জোন্ডা, ঠিক আছে? একটা বললাম পম্পেয়ার, ঠিক আছে, পম্পেয়ার। তারপরে পড়লাম নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার যে বায়ুটা প্রথমে পড়লাম, ব্লিজার্ড আছে একটা, ব্লিজার্ড, ঠিক আছে? একটা আছে চিনুক, চিনুক, ঠিক আছে? ব্লিজার্ড, চিনুক, এই দুটাই মেইনলি ইম্পর্টেন্ট। নর্দার আছে, নর্টে আছে, এই কয়েকটা ইম্পর্টেন্ট আছে। তারপরে চলে আসলাম আমরা আফ্রিকাতে। আফ্রিকায় দেখলাম অনেকগুলো বায়ু আছে, একটা তো সিরোক্কো, যেটা উপরের দিকে প্রবাহিত হলো, একটা ডক্টর উইন্ড, সান্টানাটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক, সান্টানা, সান্টানা ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে প্রবাহিত হয় নর্থ আমেরিকা। আফ্রিকা হচ্ছে সিরোক্কো আছে, হারমাট্টান আছে,
তারপর একটা ওখানেই ঘুরতে থাকে হাবুব, ঠিক আছে। খামসিন আছে যেটা কি বলে মিশরের দিকে প্রবাহিত হয়। তারপর চলে আসবো আমরা ইউরোপে। ইউরোপে এরকম কয়েকটা ইম্পর্টেন্ট বায়ু আছে। ইউরোপের বায়ুগুলো আমার মনে থাকছে না, ঠিক আছে, আমাকে একটু দেখতে হবে এটা। কি কি বললাম, একটা ফন, মিস্ট্রাল, লিভান্টে, বোরা, এই সমস্ত বায়ুগুলো প্রবাহিত হয়। আর এশিয়ার বায়ুগুলো তো মেইনলি আমাদের জানাই আছে। তবে যেগুলো ইয়োমা, সিমুন, কারাবুরান, বুরান, এই কয়েকটা নাম যদি আনকমন থাকে তাহলে একটু পড়ে নিতে পারো এখান থেকে, ঠিক আছে। আর ব্রিক ফিল্টার আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশে একটাই খুব ইম্পর্টেন্ট বায়ু, যেটা নাম হচ্ছে ব্রিক ফিল্টার। এতদূর পর্যন্ত পড়লে আমাদের লোকাল উইন্ডগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার এই যে এখানে একটা চার্ট দিয়ে দিচ্ছি, এছাড়াও যেগুলো আমি বায়ু বললাম ওগুলো তো আছেই, প্লাস আরো কিছু এক্সট্রা বায়ু আছে। তবে যেগুলো আমার উপরে ডিসকাস করা আছে এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এসএসসির জন্য, এত ভিতর থেকে কোশ্চেন কিন্তু আসে না সেরকম, ঠিক আছে। তবে এখানে লিস্ট দেওয়া আছে যে ওয়ার্ম লোকাল উইন্ড, যেমন চিনুক, চিনুক এটা ওয়ার্ম লোকাল উইন্ড, একে স্নো হিটার বলা হয়। ফন, তারপর হচ্ছে সান্টা আনা, এটা একটা হারমাট্টান ডক্টর উইন্ড বলা হয়, সিরোকোকে ব্লাড রেইন সৃষ্টি করে। ব্রিক ফিল্ডার, ব্ল্যাক রোলার, এরকম কয়েকটা আছে, নর ওয়েস্টার, ইয়ামু, গিবলি ইত্যাদি ইত্যাদি, জোন্ডা। তারপরে এখানে আছে কোল্ড উইন্ড গুলো, মিস্টাল কোথায় দেখা যায়, বোরা, ব্লিজার্ড, ঠিক আছে, এরকম এই পম্পেরো, এই যে পম্পেরোটা এখানে আবার অ্যাড করা আছে, এখানে আবার ঠিক অ্যাড করা আছে যে এটা একটা শীতল বায়ু, ঠিক আছে। পম্পেরো কিন্তু একটা শীতল বায়ু, কোনো ভুল লেখা আছে উষ্ণ বায়ু। তো এই হলো ব্যাপার। এতদূর পর্যন্ত আমাদের লোকাল উইন্ড গুলো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। লোকাল উইন্ড কিন্তু যদি মুখস্থ করি আমরা কোথায় দেখা যায়, যেমন অনেকে কি করে এই চারটাই দিয়ে দেয় পড়তে, বা এই চারটা থেকে পড়ে নেয়। তারা তাদের তাদের গোলমাল লাগাটাই স্বাভাবিক, ওরকম চার দেখে দেখে যদি পড়ি আমরা তাহলে তো গোলমাল লাগবেই। ম্যাপ দেখে দেখে পড়লে একটু সিম্পল হয়। তো এটা আমার কমপ্লিট হলো এবার লোকাল উইন্ড। এবার আমরা আর একটা টপিকে যাবো যেটা নাম হচ্ছে সাইক্লোন এন্ড অ্যান্টি সাইক্লোন, ঠিক আছে। সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণবাদ, অ্যান্টি সাইক্লোন মানে হচ্ছে প্রতি ঘূর্ণবাদ। ঘূর্ণবাদটা কি? ঘূর্ণবাদ হচ্ছে কোনো একটা স্থানে যখন নিম্নচাপ তৈরি হয় তখন চারপাশের উচ্চচাপ যুক্ত স্থান থেকে বায়ুটা এই জায়গায় ছুটে আসে এবং ঘুরতে 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 একটা ঝড়ের তৈরি করে, যেটাকে আমরা সাইক্লোন বলে থাকি। অন্যদিকে অ্যান্টি সাইক্লোনটা কি? কোনো একটা বিশাল এলাকা জুড়ে যদি হাই প্রেসার জোন তৈরি হয়, ঠিক আছে, তখন কি হয় সেই জায়গা থেকে চারপাশে যদি লো প্রেসার থাকে তাহলে সেই জায়গা থেকে বায়ুগুলো এরকম করে ছিটকে ছিটকে বাইরে বেরিয়ে যায়, যেটাকে বলা হয় অ্যান্টি সাইক্লোন। তাহলে সাইক্লোন আর অ্যান্টি সাইক্লোন এই দুটো সম্পর্কে আমরা পড়বো, যেগুলো মোটামুটি সবারই জানা থাকে, এগুলোতে কনফিউশন অত হয় না। তো সাইক্লোন শব্দটা কাকলোমা বা কাকলোস থেকে এসেছে, ঠিক আছে, যেটা একটা গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী, যে সাপের, সাপ যেমন মানে বাঁক নিয়ে থাকে ওরকম। ক্যাপ্টেন হেনরি পিডিংটন প্রথম এই শব্দটি ব্যবহার করেন। তাহলে সাইক্লোন শব্দটা কে ব্যবহার করেন, খুবই ইম্পর্টেন্ট, 1948 সালে। সালটা অতটা ইম্পর্টেন্ট নয়। এটি এক প্রকার আকস্মিক বায়ু, হঠাৎ করে সৃষ্টি হয়। আচ্ছা বলো তো সাইক্লোন অ্যান্টি সাইক্লোন কি ধরনের বায়ু হবে, প্রাইমারি, সেকেন্ডারি নাকি টার্সিয়ারি? সাইক্লোন কিন্তু বেশি এলাকা জুড়ে ছড়িয়ে থাকে না, এবং সাইক্লোন হচ্ছে দিকও পরিবর্তন করে না, ঠিক আছে। সাইক্লোন হচ্ছে সারা বছর একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকেও প্রবাহিত হয় না। সুতরাং কি হবে, সাইক্লোন হচ্ছে একটা টার্সিয়ারি উইন্ড, একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে। তো সাইক্লোন নিজে টার্সিয়ারি উইন্ড, মানে ছোট পরিসরে আসতে পারে। নিরক্ষরেখার তাপমাত্রা অধিক হওয়া সত্ত্বেও কোরিওলিস বলের অভাবের কারণে ঘূর্ণবাদ সৃষ্টি হয় না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কেন নিরক্ষরেখায় ঘূর্ণবাদ তৈরি হয় না। তো ঘূর্ণবাদ তৈরি হওয়ার জন্য কিন্তু একটা বেসিক শর্ত হচ্ছে প্রচুর টেম্পারেচার দরকার আর ওয়াটার দরকার, যেটা কিন্তু দুটাই প্রেজেন্ট রয়েছে, দুটাই কিন্তু প্রেজেন্ট রয়েছে নিরক্ষীয় অঞ্চলে। কিন্তু তার পাশাপাশি আরেকটা দরকার, সেটার নাম হচ্ছে কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্সটা কি? যে হচ্ছে বায়ুটাকে এরকম করে বাঁকাবে, ঠিক আছে, এরকম করে ঘুরাবে আর কি। তো ওখানে দুটাই রয়েছে ঠিকই, কিন্তু যেহেতু ওখানে কোরিওলিস বল শূন্য, পড়িয়েছিলাম এর আগের দিন, ওই জন্য ওগুলো আমি আগেই পড়া দিয়েছি যে কোরিওলিস বল কোথায় শূন্য হয়। তো নিরক্ষরেখায় কোরিওলিস বল জিরো হওয়ার কারণে বা কোরিওলিস বলের প্রভাব কম হওয়ার কারণে নিরক্ষরেখায় কিন্তু সাইক্লোন তৈরি হয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ইয়া উত্তর গোলার্ধে বাম দিকে, অর্থাৎ উত্তর গোলার্ধে বাম দিকে বেঁকে এরকম, উত্তর গোলার্ধ এটা যদি নর্দার্ন হেমিস্ফিয়ার হয় তাহলে এরকম করে বাঁকবে, আর এই সাউদার্ন হেমিস্ফিয়ার হয় তাহলে এরকম করে বাঁকবে, এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত, ঠিক আছে। সাইক্লোন দুই প্রকার আবার আমরা জানি, ঘূর্ণবাদ দুই প্রকার, একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণবাদ, আর একটা হচ্ছে মিড ল্যাটিটিউড সাইক্লোন বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ, ঠিক আছে। এর আবার নাম আছে এক্সট্রা ট্রপিক্যাল, মিড ল্যাটিটিউড, টেম্পারেট। টেম্পারেট মানে হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, ঠিক আছে। এবার ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে 5 থেকে 30 ডিগ্রি নর্থ সাউথের মধ্যে দেখা যাবে, 100 কিমি ব্যাসযুক্ত, 12 থেকে 16 কিমি গভীরতা যুক্ত। এগুলো না একটু এদিক ওদিক হতেই পারে, এগুলা থেকে কোশ্চিন আসেই না এক তো, আর এক এক বই এক এক রকম থাকে। তো ওভারঅল একটা এরকম দিবে না তো যে 1000 ব্যাসযুক্ত, এরকম তো হবে না। তো আইডিয়াতে একটা করা যায়। কেন্দ্রে নিম্ন ও বাইরে উচ্চচাপ, সবাই জানে। সমচাপ রেখাগুলো বৃত্তাকার হয়, এখানকার সমচাপ রেখাগুলো এরকম বৃত্তাকারে হয়। প্রধান কারণ হচ্ছে সৌরতাপ। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির মেইন কারণ হচ্ছে সূর্যের তাপে তৈরি হয়। সূর্যের তাপে নিম্নচাপ তৈরি হবে, তার আকর্ষণে বায়ুগুলো ছুটে আসবে। 40 থেকে 400 কিমি গতি সম্পন্ন হবে।
সীমান্ত সৃষ্টি হয় না, খুব ইম্পর্টেন্ট, যে কোন ঘূর্ণবাদে সীমান্ত সৃষ্টি হয় না, তাহলে ট্রপিক্যাল সাইক্লোনে কোনো সীমান্ত তৈরি হয়। কিউমুলাস আর নিম্ব স্ট্যাটাস মেঘ দেখা যায়, ঠিক আছে। প্রবল বৃষ্টিপাত সম্পন্ন হয়, আর জীবনচক্র 4টি পর্যায়ে সম্পূর্ণ। এই কয়েকটা ইম্পর্টেন্ট এখান থেকে মনে রাখলেই হয়ে যাবে মোটামুটি। এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন, যাকে আমরা বলি কি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। তো এটা হচ্ছে 30 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখায়। 200 থেকে 3000 কিমি ব্যাসযুক্ত, এর ব্যাসটা একটু বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। 10 থেকে 12 কিমি গভীরতা সম্পন্ন, কেন্দ্রে নিম্ন ও বাইরে উচ্চ। ঠিক আছে, সেম হবে এটা, যেহেতু এটা একটা নাতি ঘূর্ণবাদ, তো এরও কেন্দ্রে নিম্নচাপই হবে, বাইরে উচ্চচাপই হবে, বাইরে থেকে বায়ুটা কেন্দ্রের দিকে আসবে। তো সমচাপ রেখাগুলি আগেটা দেখলাম বৃত্তাকার, কিন্তু এখানে হচ্ছে উপবৃত্তাকার হয় এরকম, বা ভি আকৃতি বিশিষ্ট। সাধারণত সাধারণ কারণ বিপরীতধর্মী বায়ুপুঞ্জ, এর কারণ যেমন ওটা দেখলাম আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ সৌরতাপের কারণে তৈরি হয়, এটা কিন্তু বিপরীত দিক থেকে আসা বায়ুপুঞ্জের কারণে। কারণ যদি আমরা দেখি এই অঞ্চলটা, তো এদিক থেকে আসা একটা শীতল বায়ু, আর এদিক থেকে যায় একটা উষ্ণ বায়ু, তো শীতল বায়ু আর উষ্ণ বায়ু মিলনের ফলে কিন্তু এটা তৈরি হয়। জন্যই কিন্তু এটা বলেছে যে বিপরীতধর্মী বায়ুপুঞ্জর মিলনের ফলে এই বায়ুটা কিন্তু প্রবাহিত, এই সাইক্লোনটা তৈরি হয়। সীমান্ত সৃষ্টি হয়, আগেটাতে যেমন সীমান্ত সৃষ্টি হয় না, এটাতে সীমান্ত সৃষ্টি হয়। অল্টো স্ট্যাটাস মেঘ দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হয়, বেশি বৃষ্টিপাত কিন্তু হয় না। জীবনচক্র 6টি পর্যায়ে, আগেরটা 4টা পর্যায়, এখানে 6টা পর্যায়, এবং এই পর্যায়গুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন আসে। ঠিক আছে, আগেরটার পর্যায়গুলো তো ইম্পর্টেন্ট। এবার ট্রপিক্যাল সাইক্লোনের কিছু কিছু যেগুলা থেকে কোশ্চিন আসে সেগুলা দেওয়া আছে। যেমন প্রথমে তো ওভারঅল একটা আইডিয়া পড়লাম যে ট্রপিক্যাল আর অ্যান্টি ট্রপিক্যাল সাইক্লোন আর মিডল ল্যাটিটিউড সাইক্লোনের মধ্যে মেইনলি কি পার্থক্য। তো এবার ট্রপিক্যাল সাইক্লোনের যেটা ফেভারেবল কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট, 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে হবে মেইনলি গড়ে, ঠিক আছে। গভীরতা 60 থেকে 70 মিটার, কোরিওলিস বল এত ডাই, ঠিক আছে, 10⁻⁵, 5টা একটু উপরে হতো ডাই, ঠিক আছে। নিম্ন বায়ুমণ্ডলে গোলযোগের উপস্থিতি, অর্থাৎ নিচের দিকে বায়ুমণ্ডলে গোলযোগ থাকতে হবে, গোলযোগ মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ইত্যাদি হতে হবে। এবার বললাম লাইফ সাইকেল মানে এর জীবন চক্রটা 4টা পর্যায়ে সংঘটিত হয়। বিজ্ঞানী পলম্যান ঘূর্ণবাদের জীবনচক্রকে 4টি পর্যায়ে বিভক্ত করে, একটা হচ্ছে ইনিশিয়াল, ডেভেলপিং, ম্যাচিউর আর এন্ড স্টেজ। মেইনলি এটা থেকে কোশ্চেনগুলো আসে। তো ইনিশিয়াল মানে এখানে নিম্নচাপ তৈরি হবে কোনো একটা জায়গায় জুড়ে, প্রথমে নিম্নচাপ তৈরি হলো, নিম্নচাপকে কেন্দ্র করে বায়ুগুলো এখানে ছুটে ছুটে আসতে লাগলো, এটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কি, এখানে একটা চোখ তৈরি হলো, চোখ মানে ঘূর্ণবাদের চক্ষু, যেখান থেকে ঘূর্ণবাদটা উৎপত্তি লাভ করে। এই ঘূর্ণবাদের চক্ষুকে কেন্দ্র করে তখন বায়ুগুলো এরকম করে ঘুরতে থাকে, এবং এই ঘোরাটা মানে সম্ভব হয় বিকজ অফ কোরিওলিস ফোর্স, যে জায়গায় কোরিওলিস ফোর্স নেই সেই জায়গায় কিন্তু এটা হবে। তারপরে আছে ম্যাচিউর স্টেজ, অর্থাৎ এই জায়গায় কিন্তু ঘূর্ণবাদটা তৈরি হয়ে যাবে। যখন ঘূর্ণবাদ তৈরি হলো তখন সেটা মেইনলি 4টা রিং এ ভাগ হলো, 1টা 2টা 3টা 4টা রিং। প্রথম রিংটাকে বলা ঘূর্ণবাদের চক্ষু, যেখানে কোনো বৃষ্টিপাত হয় না। তারপরে আছে খাড়া ঢাল থাকবে, তারপরে রিংটাতে প্রচুর ঢাল, চাপ ঢাল থাকবে, এটা এত কিলোমিটার পর্যন্ত। তৃতীয় রিংটা হচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয়। আর 4 নাম্বার হচ্ছে দুর্বল বা হালকা মেঘ দেখা যাবে। যেমন আমরা যে অঞ্চলের মধ্যে বসবাস করি, যখন মানে আমাদের যে আসে ভারত মহাসাগর, সরি বে অফ বেঙ্গলে যে ঘূর্ণবাদ হয়, সাইক্লোন হয়, তখন আমাদের এদিকে মেঘ টেক করে থাকে না, তো আমরা অ্যাকচুয়ালি এই বলয়ের মধ্যে পড়ি। আমরা বেশি দূরে হয়ে যাই যদিও, কিন্তু আমাদেরকেও এই মোটামুটি দুর্বল বলয়ের মধ্যেই ধরা যায়। তো এখান থেকে পরীক্ষা আসতে পারে যে কোন বলয়টা ঝঞ্ঝা বিক্ষুব্ধ, তৃতীয় বলয়টা সব থেকে বেশি ঝঞ্ঝা বিক্ষুব্ধ, কোন বলয়ে বা কোথায় ঘূর্ণিঝড় হয় না। তো ঘূর্ণবাদের চোখে কোনো ঘূর্ণিঝড় হয় না, এগুলা জিনিস মোটামুটি আশা করছি সবার জানাই আছে। লাস্টে একটা আছে ইন্ড স্টেজ, অর্থাৎ সমাপ্তি পর্যায়ে। স্থলভাগে যখন প্রবেশ করে এরকম ঘুরতে 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 আস্তে আস্তে যখন স্থলভাগে চলে আসে, তখন কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবার কোশ্চিন যেখান থেকে আসে সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চিন আসে, আগের গুলো থেকে অত কোশ্চিন আসে না। সেটা হচ্ছে কি, যে কোথায় কি নামে পরিচিত সাইক্লোনটা। যেমন আমাদের ভারত মহাসাগর, ভারত মহাসাগর বলতে এখানে বে অফ বেঙ্গল এন্ড প্লাস আরাবিয়ান সি দুটাই কিন্তু পড়বে, কারণ এই দুটা কিন্তু একটা শাখা ভারত মহাসাগর। তো সাইক্লোন বলে, যেমন আমাদের যে আমরা বলি সাইক্লোন হচ্ছে বা ঘূর্ণিঝড় হচ্ছে, তো আমরা সাইক্লোনই বলি। হ্যারিকেন হচ্ছে ক্যারিবিয়ান ও মেক্সিকো উপসাগরে যদি তৈরি হয়, ঠিক আছে, তো মেক্সিকো উপসাগরের বরাবর একটা বায়ু প্রবাহিত হয়, তাই না, নর্থে। তারপরে যে টাইফুন, চীন সাগরে এটা টাইফুন নামে পরিচিত। উইলি উইলি হচ্ছে দক্ষিণ ভারত মহাসাগর, বিশেষ করে অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়া হচ্ছে এটা উইলি উইলি নামে পরিচিত। বাগ ইউ ফিলিপাইন্সে। টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে একে টুইস্টার বলে, টুইস্টার বলে। তাহলে কোন বায়ুটি আমেরিকা যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত, সেটা হচ্ছে টর্নেডো। টর্নেডো হচ্ছে একটা সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড়, যতগুলো ঘূর্ণিঝড় আছে সব থেকে যদি বিধ্বংসী হয় সেটা কিন্তু টর্নেডো। তারপরে টাইফু, টাইফু মেনলি জাপানের উপকূল বরাবর প্রবাহিত। এই 4টা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আছে। হ্যাঁ, এখানে ছবিগুলো দিয়ে দিচ্ছি আমি, যেমন এই যে
এটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, তো এখানে তৈরি হয় একটা, তারপরে এদিকে তৈরি। তো এগুলা ম্যাপটা দেখে পড়লে হবে, আর নাহলে চারটা থেকে মুখস্থ করে নিলেও হবে। এবার চলে আসবে অ্যাবাউট ইন্ডিয়ান ওশিয়ান সাইক্লোন। তো ইন্ডিয়ান ওশিয়ানে যে সাইক্লোনটা হয় সেটাকে আমরা সাইক্লোনই বলে থাকি, এর কোনো নির্দিষ্ট নাম নেই। তবে সেই সাইক্লোন গুলোর আমরা আমাদের সুবিধার্থে নাম দিয়ে দিচ্ছি। যেমন যদি কেউ জিজ্ঞেস করে কোনোদিন যে এখনো পর্যন্ত যত সাইক্লোন হয়েছে সব থেকে বেশি ক্ষতি করেছে কোনটা, সব থেকে বেশি ক্ষতি করেছে কোনটা, তাহলে আমরা কি বলবো যে সাইক্লোন যেটা 2001 সালে হয়েছিল বা যেটা 2011 সালে হয়েছিল। তো আমাদের একটা বুঝতে অসুবিধা হয়। এই কারণে কি করেছে যে ইন্ডিয়ান ওশিয়ানের চারপাশে যে 13টা কান্ট্রি রয়েছে, 13টা দেশ, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা নাম দাও, ঠিক আছে। এবং এই 13টা দেশই কিন্তু সাইক্লোনের নামগুলো দেয়, এবং এই লিস্টটা কিন্তু আগে থেকে তৈরি করা আছে। যেমন আমরা বলতে পারবো এর পরে কোন ঘূর্ণিঝড় হতে পারে বা ঘূর্ণিঝড়ের নাম কি হতে পারে। তো ওটাই বলেছে যে এই যে নামগুলো সাইক্লোনের, এটা কয়টা দেশ দেয়? 13টা দেশ। বাংলাদেশ দেয়, ইন্ডিয়া দেয়, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউনাইটেড স্টেট অফ এমারেটস, আর হচ্ছে ইয়েমেন। এই যে কয়েকটা দেশ বললাম, এই 13টা দেশ মিলে কিন্তু এই নামগুলো দেয়। যেমন এখানে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই লিস্টটা পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এই লিস্টটা জাস্ট এই জন্য দিয়েছি বোঝার জন্য। যেমন নিসর্গ, যদি কোনোদিন পরীক্ষা আসছে এরকম যে নিসর্গ নামটা কার দেওয়া, তাহলে বাংলাদেশের দেওয়া। গতি নামটা কে দিয়েছিল? ইন্ডিয়া, গতি হয়ে গেছে অলরেডি। তারপর নিভার, ইরান দিয়েছিল, ঠিক আছে। এই যে জস, জস বলতাম না আমরা, জস আসছে জস বাংলায়, ওটা ছিল ইয়াস, তাই না? এই নামটা দিয়েছিল ওমান। গুলাব, তো গুলাব নাম দিয়েছিল পাকিস্তান। শাহিন, কাতার দিয়েছিল, ঠিক আছে। আর লাস্টে কি হলো? অশনি, চিটাং, এলা হয়ে গেছে না। মোচা, মোচাটাও তো হয়ে গেছে ইমেনের। বিপর্যয় হয়েছে, বিপর্যয় তেজ, এগুলা আমন। এখন কোনটা হলো লাস্ট? ডানাটাও হয়ে গেছে, জানি না এর মধ্যে কোনটা হলো লাস্টে, যেটা লাস্ট পর্যন্ত হয়েছে ওটা একটা টিক দিয়ে দেবো তাহলে। লাস্ট কোনটা হয়েছে পীযুষ, মনে আছে? তো যাই হোক, তো এরকম করে নামগুলো আগে থেকে দেওয়া আছে। এটা দেওয়ার মানে হচ্ছে এটা, যে এই যে নামগুলো, তো এই নামগুলো কারা দেয়? তো 13টা কান্ট্রি মিলে দেয়, হ্যাঁ। ব্যাস এটাই হলো ব্যাপার। এরপরে আছে মিড ল্যাটিটিউড সাইক্লোন বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত। এখান থেকে এই যে ছকটা, এখান থেকে একটা কোশ্চেন। তো দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জের পাশাপাশি অবস্থান, ফলে এটা কিন্তু তৈরি হয় বায়ুপুঞ্জের পরস্পর বিপরীতে চলন। এই দুটা যদি হয়, অর্থাৎ দুটা পাশাপাশি বায়ুপুঞ্জ যদি অবস্থান করে, একটা উষ্ণ বায়ু, একটা শীতল বায়ু, এবং তারা যদি এরকম করে একে অপরের বিপরীতে আসতে থাকে, তবেই কিন্তু এই বায়ুটা তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ এই সাইক্লোনটা তৈরি হবে। তো প্রথম পর্যায়ে এরকম শীতল বায়ু প্রবাহিত হচ্ছে আর উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে, তখন শীতল বায়ুটা ধীরে ধীরে উষ্ণ বায়ুর দিকে নামতে থাকবে, আর উষ্ণ বায়ুটা সেই জন্য ধীরে ধীরে শীতল বায়ুর দিকে যেতে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে শীতল বায়ুটা অনেকটাই উষ্ণ বায়ুর দিকে চলে আসবে, এবং উষ্ণ বায়ুটা অনেকটাই শীতল বায়ুর দিকে চলে যাবে। তারপরে এরকম করে একটা সীমান্ত তৈরি হতে থাকবে, হ্যাঁ। যে সীমান্তটা লাস্টে এরকম করে একটা রেখা বরাবরের মতো উপরের দিকে উঠে যাবে, যার একদিকে থাকবে শীতল বায়ু, একদিকে থাকবে উষ্ণ বায়ু। এই সীমান্তটাকে বলা হয় অক্লুডেড সীমান্ত। সীমান্ত কিন্তু আছে সিলেবাসে, হ্যাঁ। যেদিন হচ্ছে এর পরের দিনই হয়তো পড়াবো ওটা, কালকে। সীমান্ত কিন্তু সিলেবাসে আছে, সেখানে কিন্তু অক্লুডেড সীমান্ত পড়াবো, কোল্ড ফ্রন্ট কি, ওয়ার্ম ফ্রন্ট কি, কোনটা সব থেকে মারাত্মক, সেগুলো কিন্তু আছে সিলেবাসে। তারপরে আছে লাস্টে কি হবে, পুরোটা মিশে যাবে এবং যে ঘূর্ণবাত সেটা কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। এরকম 6টা পর্যায়ে তৈরি হয়। তবে এখান থেকে যেটা আসে কোশ্চেন, সেটা হচ্ছে এটা, যে এই যে 6টা পর্যায়ে তৈরি হয়, এটা প্রথম কে দিয়েছে? তো দুই ভাই মিলে দিয়েছেন, ভি বার্কনেস ও জে বার্কনেস। তারা 6টা পর্যায়ে ভাগ করেছে। যেমন ওটা দিয়েছিল পলম্যান, এটা দিয়েছে কিন্তু ভি বার্কনেস আর জে বার্কনেস, ঠিক আছে। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, যে কোন পর্যায়ে গিয়ে অক্লুডেড সীমান্ত তৈরি হয়? তাহলে অক্লুডেড সীমান্ত তৈরি হয় অ্যাকচুয়ালি পঞ্চম পর্যায়ে। আর বেশি কিছু পড়ে রাখে লাভ নাই। এই দুটা কোশ্চেন এখান থেকে আসে, যে কে দিয়েছে আর কোন পর্যায়ে অক্লুডেড সীমান্ত তৈরি হয়, ঠিক আছে। তো এখানে বর্ণনা করা আছে পর্যায়গুলো, কেউ চাইলে পড়তে পারো। এই যে অক্লুডেড দিয়েছে, পঞ্চম পর্যায়ে অক্লুডেড সীমান্ত তৈরি হয়, ঠিক আছে। আর লাস্টে ষষ্ঠ পর্যায়ে ধীরে ধীরে হারিয়ে। এরপরে আছে অ্যান্টি সাইক্লোন। তো অ্যান্টি সাইক্লোন উল্টা হবে। উল্টা মানে হচ্ছে মাঝখানে থাকবে হাই প্রেসার জোন, তার পাশে থাকবে লো প্রেসার জোন। তো বায়ুটা তখন এরকম হাই প্রেসার জোন থেকে ধীরে ধীরে লো প্রেসারের দিকে যাবে। তো স্যার ফ্রান্সিস গ্যালটন কিন্তু কি করেছে, 1861 সালে প্রথম অ্যান্টি সাইক্লোন শব্দটা ব্যবহার করেছে। সাইক্লোন শব্দটা অন্যজন ব্যবহার করেছিল, অ্যান্টি সাইক্লোনটা অন্য। কেন্দ্রে উচ্চচাপ, বাইরে নিম্নচাপ, খুব ইম্পর্টেন্ট। সমচাপ রেখাগুলি উপবৃত্তাকার বা ভি আকৃতি বিশিষ্ট হবে। কেন্দ্রের বায়ু বহির্মুখী, বহির্মুখী মানে কেন্দ্র থেকে বায়ুটা বাইরের দিকে যাবে, এবং অধোগামী, যখন বাইরে যাবে তখন ধীরে ধীরে এরকম করে নিচের দিকে নামতে থাকবে। উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, অর্থাৎ সাইক্লোনের পুরোপুরি অপোজিট এটা। এটার গতিবেগ খুব কম, 30 থেকে 50 কিমি। আকাশ শান্তই থাকে, মেঘ মুক্ত থাকে, বৃষ্টিহীন, অর্থাৎ বৃষ্টি ওরকম হয় না, হলে হালকা বৃষ্টিপাত হবে, সাইক্লোনের মতো অত বৃষ্টিপাত হবে। এটি দীর্ঘস্থায়ী হয়,
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম, অনেক দিন ধরে থাকে ঠিকই, কিন্তু এর ফলে কিছু ক্ষয় হয় না। প্রতীপ ঘূর্ণবাদ বৃহদাকার হয়, ব্যাস হচ্ছে এত কিমি। ব্যাস গুলো কিন্তু এক এক ভাই এক এক রকম থাকতেই পারে, একটু এদিক ওদিক, ব্যাস থেকে তো কোশ্চেনই হয় না। তাও একটা আইডিয়া পাওয়ার জন্য যে এটার ব্যাসটা ওই সাইক্লোন থেকে কতটা বেশি সেটা বোঝার জন্য আমি এগুলা দিয়েছি জাস্ট, ঠিক আছে। তো এখানে ছবি দেওয়া আছে একটা কয়েকটা সাইক্লোনের। এটা হচ্ছে সাইক্লোন, যে চারপাশ থেকে বায়ুটা আসছে, মাঝখানে লো প্রেসার ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। অ্যান্টি সাইক্লোন কি হলো, বায়ুটা এখান থেকে ধীরে ধীরে এরকম করে নিচের দিকে নেমে যাচ্ছে আর বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে, এটা হলো লো প্রেসার। এর মাঝখানে থাকে হাই প্রেসার, এর মাঝখানে থাকে লো প্রেসার। এখানে দুটার পার্থক্য দেওয়া আছে, ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদ, যে ঘূর্ণবাদের কেন্দ্রে থাকে নিম্নচাপ, এর কেন্দ্রে থাকে কি উচ্চচাপ। বাইরের দিকে চারিদিকে কেন্দ্রের দিকে ছুটে যায়, মানে চারিদিক থেকে বায়ুটা কেন্দ্রের দিকে ছুটে আসে, আর এখানে কেন্দ্র থেকে চারিদিকে ছুটে যায়। ঘূর্ণবাদ কেন্দ্রের বায়ু উষ্ণ উর্ধ্বমুখী হয়, এখানে অধোমুখী হবে। উত্তর গোলার্ধে দিয়ে বামাবর্তী অর্থাৎ বাম দিকে ঘোরে এরকম করে, আর দক্ষিণ গোলার্ধে ডান দিকে, আর এটা হবে উল্টা তার। এটা মাঝারি গতি সম্পন্ন, এটা খুবই মাঝারি থেকে তীব্র, এটা ধীর গতি সম্পন্ন। প্রচুর বৃষ্টিপাত হয় এখানে, বৃষ্টিপাত সাধারণত হয় না, আকাশে মেঘ পরিপূর্ণ থাকে। ব্যাস এই কয়েকটা জিনিস আছে এখান থেকে। আর এই যে এখানে কয়েকটা নোটস আছে, যেমন সুন্দরবনের সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলা, ঠিক আছে। ব্যারোট্রপিক আর ব্যারোক্লিনিক অবস্থা, এখান থেকে কোশ্চেন, এটা মানে কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ব্যারোট্রপিক আর ব্যারোক্লিনিক অবস্থা। যখন সমচাপ রেখাগুলো, সমচাপ মানে সমান চাপযুক্ত রেখা, আর সমচাপ সমষ্ণ, মানে সমচাপ আর সমতাপ রেখাগুলো, সমচাপ আর সমতাপ রেখাগুলো যদি এরকম ইয়ে থাকে, সমান্তরালে থাকে, তখন সেটাকে বলা হয় ব্যারোট্রপিক, ঠিক আছে, ব্যারোট্রপিক। আর যখন এরকম থাকবে যে মানলাম এটা সমচাপ রেখা আর এটা সমতাপ রেখা, একে অপরকে ছেদ করবে, তখন তাকে বলা হয় ব্যারোক্লিনিক, ঠিক আছে। এইটুকু জিনিস হলে মরা। এখানে একটু ভুল আছে, এটা মানে টাইপিং মিস্টেক হয়েছে, সমসম রেখা হবে বা সমতাপ, ঠিক আছে। যে সমচাপ ও সমতাপ পরস্পরের সমান্তরালে অবস্থান করলে তাকে ব্যারোট্রপিক, এই যে এরকম। আর যদি কি হয় তির্যক ভাবে একে অপরকে ছেদ করে, তখন তাকে ব্যারোক্লিনিক অবস্থা বলা হয়। 3 নাম্বার পয়েন্ট আছে, যে বিন্দুতে উষ্ণ ও শীতল সীমান্ত মিলিত হয় তাকে ত্রিপাদ বিন্দু বলে, ঠিক আছে, বা ট্রিপল পয়েন্ট। ঝড়ের চক্ষু কোন ঘূর্ণবাদে দেখা যায়, ক্রান্তীয় ঘূর্ণবাদে। সীমান্ত বা প্রাচীর কোন ঘূর্ণবাদে দেখা যায়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে। এখান থেকেই কোশ্চেন গুলো আসবে। সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখা যায় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে আর উত্তর পূর্ব এশিয়া উপকূল। প্রতি ঘূর্ণবাদ উত্তর আমেরিকা। এই এতদূর পর্যন্ত ছিল। জেট বায়ুটা আমি কালকে পড়াবো, আজকে বৃষ্টি হচ্ছে একটু, হ্যাঁ, কালকে জেট বায়ুটা পড়াই, ওটা শেষ করবো। কালকে শেষ হবে না, হয়তো আরেকদিন সময় লাগবে, ক্লাইমেটটা একটু বড়ই আছে, কিছু করার নেই, হ্যাঁ। কালকে শেষ করে দিতে পারি, নাহলে পরশুদিন শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা শুরু করবো বায়ু। তো আজকে এত